তাহলে চলো আমরা শুরু করি। দেখো আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধনে এবং রাসায়নিক বন্ধনে এই অধ্যায়টাতে মূলত তিনটা অংশ আছে। হ্যাঁ, তিনটা অংশ আছে। তো এই যে এখানে যে তিনটা অংশ আছে, একটা অংশ হচ্ছে মৌল সম্পর্কে এবং পর্যায় সারণী সম্পর্কে, আরেকটা অংশ হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো দুইটা ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের তিনটা অংশ পড়ায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই তিনটা অংশ আমি পড়ায় দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওইটা মনে হয় একটু বাইরে চলে গেছে, তারপরে একটু ঠিক করে দিই। হ্যাঁ, একটু ঠিক করে দিই। হ্যাঁ, সুপ্রভাত, তোমাকেও কনগ্রেচুলেশন, তুমি পাবলিকিয়ান হইছো। তোমার মতো অনেকেই পাবলিকিয়ান হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমি বলবো। ওকে, ঠিক আছে, আসো। দেখো, প্রথমে আমরা মৌল সম্পর্কে জানি। দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি কর্তৃক আবিষ্কৃত এখন পর্যন্ত মৌলের সংখ্যা হচ্ছে 118। এর মধ্যে প্রথম মৌলের নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন। 118 নাম্বার মৌলের নাম হচ্ছে অর্গানিসান। এই 118 ধরনের মৌল সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের পর্যায় সারণী সম্পর্কে ধারণা থাকা লাগবে, যেটা নিয়ে আমরা একটু পরেই পড়ব। এর আগে বলি, এই যে মৌল, যাকে ইংরেজিতে বলা হয় এলিমেন্ট, এই মৌলগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তবে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা যায়। কিছু হচ্ছে মেটাল বা ধাতু, ধাতুর সংখ্যা হচ্ছে আমাদের 94টা। তারপরে হচ্ছে নন মেটাল বা অধাতু, অধাতুর সংখ্যা হচ্ছে আমাদের 18টা। আর অপধাতু বা হচ্ছে অপধাতু হচ্ছে আমাদের 6টা। তাহলে 94 আর 6 100, আর হচ্ছে 18, এই হচ্ছে মোট 118টা। এখন এই 94টা ধাতুর মধ্যে কিছু ধাতু আছে নরম। নরম ধাতু কি কি পাবে না, কে কে? ঠিক আছে। কিছু ধাতু আছে তরল। তরল ধাতু কে কে? গ্যালিয়াম, সিজিয়াম, ফ্রাঞ্জিয়াম, মার্কারি। আমরা কিভাবে মনে রাখতে পারি? ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, এভাবে মনে রাখতে পারি। ওকে, আচ্ছা। এর মধ্যে আমাদের তিনটা ধাতু আছে, যেই তিনটা ধাতু দিয়ে আমরা টাকা কয়েন বানাই। সেই তিনটা ধাতু কি কি? সিলভার, কপার, গোল্ড। শিকাগো, সিলভার, কপার, গোল্ড। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এই যে আমাদের 18টা অধাতু আছে, এই 18টা অধাতুর মধ্যে 11টা অধাতু হচ্ছে গ্যাস। গ্যাসীয় অধাতু হচ্ছে 11টা। একটা অধাতু হচ্ছে তরল, সেটা হচ্ছে ব্রোমিন, এবং এটার কালার হচ্ছে লাল। আর কঠিন অধাতুগুলা কি কি আছে? আমাদের কার্বন, আমাদের ফসফরাস, আমাদের সালফার, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। কার্বন, ফসফরাস, সালফার, আয়োডিন, 6টা আছে। হ্যাঁ, কার্বন, ফসফরাস, সালফার, আয়োডিন, সেলেনিয়াম আর হচ্ছে অ্যাস্টাটাইন। সেলেনিয়াম আর হচ্ছে অ্যাস্টাটাইন। ওকে। আর অপধাতু 6টার নাম পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অপধাতুগুলা হচ্ছে সেমি কন্ডাক্টর, এটা নিয়েও আমরা একটা সময় পড়বো। তো 6টা অপধাতু: ভালো, বাসিতে, গিয়ে, আস্তে আস্তে, সবই গেল। ঠিক আছে, এই যে 6টা, এই 6টা হচ্ছে আমাদের অপধাতু। দেখো, এছাড়া মৌলকে আরো বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন এই চ্যাপ্টারে আমরা পড়বো চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে মৌলকে ভাগ করা যায় ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক। আমরা এই আজকেই বা কালকে কথা বলবো এটা নিয়ে। এরপরে দেখো, তোমরা দেখতেই পারলা মৌলগুলাকে ভৌত অবস্থার উপর ভিত্তিতে কিছু মৌল হচ্ছে কঠিন, সলিড, কিছু মৌল হচ্ছে তরল, লিকুইড, কিছু মৌল হচ্ছে গ্যাস। এই তিন ভাগে ভাগ করা যায়। তাহলে দেখছো, মৌলগুলাকে কিন্তু চাইলে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো বিদ্যুৎ পরিবহন করে কি করে না, এর উপর ভিত্তি করে বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, তারপর অর্ধ পরিবাহী এবং সুপার পরিবাহী, এই 4 ভাগে ভাগ করা যায়। এগুলা নিয়েও আমরা একটা সময় পড়বো। অর্থাৎ মৌলকে আসলেও আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। তবে আরেকটা ইম্পর্টেন্ট ভাগ আছে, সেটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। এই চ্যাপ্টার ভালো জানতে হইলে ইলেকট্রন বিন্যাস তোমাকে একদম খুব সুন্দর করে জানতে হবে। ইলেকট্রন বিন্যাস একদম সুন্দর করে
জানতে হবে। দেখো ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, গুণগত রসায়নে হয়তো পড়ছো। ইলেকট্রন বিন্যাসের 3টা নিয়ম ছিল। আমাদের 1 নাম্বার নিয়মটা ছিল আউফবাউ নিয়ম। তো আউফবাউ নিয়ম অনুসারে আমরা মূলত উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা করি। তো আমরা আউফবাউ নিয়ম অনুসারে যদি উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা করি, খেয়াল করো আমাদের ইলেকট্রন বিন্যাসের নিয়মটা কেমন ছিল। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, তারপর 5s 5p 5d 6s 6p এবং 7s। তুমি যদি এভাবে লিখো তাহলে ইলেকট্রন বিন্যাসটা কোন নিয়ম অনুসারে হবে তুমি খুব সহজেই লিখতে পারবা। সবসময় আসবে কোন দিক থেকে? ডান দিক থেকে। প্রথমে 1s, তারপরে 2s, তাহলে 2s এর পরে কোথায়? 2p, তারপরে কি 3s, 3s এর পরে কোথায়? 3p। দেখো 3p এর পরে 3d তে না গিয়ে কোথায় যাবে? 4s এ যাবে। 4s এর পরে দেখো 4p তে না গিয়ে 3d, 3d 4p 5s, 5s এর পরে কোথায় যাবে? 4d, তারপর 5p, তারপর 6s, তারপরে 4f 5d 6p 7s। এখন এই টোটাল ক্রমটা যদি মুখস্থ রাখতে পারো এটা তোমার জন্য খুবই ভালো। তাহলে টোটাল ক্রমটা কি আসলো? আমাদের 1s, তারপরে 2s 2p 3s 3p 4s 3d। এই যে দেখো 4s 3d 4p 5s 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে 4f 5d, এই যে 6p 7s 6p 7s। এগুলা মুছে দিই আমি। হ্যাঁ, তো এই যে টোটাল ক্রমটা, এই টোটাল ক্রম থেকে কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসবে। একে তো প্রশ্ন আসবে ইলেকট্রন বিন্যাস লেখো, এটা তো তোমার পারাই লাগবে। অনেক সময় এই টোটাল ক্রমটা মুখস্থ আসতে পারে, অনেক সময় এই টোটাল ক্রমটা মুখস্থ আসতে পারে যে কোন ক্রমটা সঠিক কোন ক্রমটা সঠিক না। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের ইলেকট্রন যাবে। এই টোটাল ক্রমটাও চাইলে একটা সূত্র দিয়ে মুখস্থ করা যায়, তবে মুখস্থ না করে এই যে এভাবে করাটাই ভালো। আমি এভাবে মনে মনে রাখতাম, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো ডিপিএস করো, ডিপিএস করো, ফার্দার ডিপিএস করো। তো এখন দেখো, এখন আমরা যদি এই আউবাউ নিয়ম অনুসারে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করি, ফর এক্সাম্পল ধরো আমাদের সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 2 4 6 4 10, 10 আর 1 11, তাহলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনটা হচ্ছে 3s1। আমরা যদি নাইট্রোজেন 7 এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবা 2 4 4 3 7 2p3, আর হচ্ছে এখানে আমাদের ছিল 2s2। ওকে, আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখবা এরকম আসবে 3d 4s। সিরিয়াল অনুসারে তুমি যদি করো তাহলে 2 6। ঠিক আছে, তো এভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের যে সর্বশেষ শক্তি স্তর আছে এটাকে আমরা বলি যোজ্যতা স্তর। তো যোজ্যতা স্তরটা যদি এস হয় তাকে বলা হয় এস ব্লক, যোজ্যতা স্তর যদি পি হয় তখন তাকে বলা হয় পি ব্লক, আর সর্বশেষ ইলেকট্রন যদি দিতে যায় তখন তাকে বলা হয় ডি ব্লক, আর যদি এফ এ যায় তাহলে হচ্ছে এফ ব্লক। তাহলে মোট 4টা ব্লক আছে, এস পি ডি এবং হচ্ছে এফ। এই 4টা ব্লক মৌলের ভৌত ধর্ম পড়া লাগবে এবং রাসায়নিক ধর্ম পড়া লাগবে। কিন্তু তুমি যদি এই ব্লক মৌলগুলার ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পড়তে চাও, তোমার পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কে একটা ধারণা লাগবে, রাসায়নিক বন্ধন সম্পর্কে একটা ধারণা লাগবে। এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে পর্যায় সারণীটা আগে পড়ায় নেই, পর্যায় সারণীটা পড়ায় নিয়ে তারপর আমরা পর্যায়বৃত্তিক ধর্মে চলে যাই, তারপরে শেষে গিয়ে আমরা এস ব্লক, পি ব্লক এবং ডিএফ ব্লকের সাধারণ এবং রাসায়নিক ধর্মগুলা পড়ি। তাহলে চলো আমরা একটু পর্যায় সারণী নিয়ে পড়ে নিই। দেখো, তো পর্যায় সারণীর জনক হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। তো বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে প্রথম পর্যায় সারণী নিয়ে আলোচনা করেন এবং পর্যায় সারণীকে বলা হয় রসায়নের মানচিত্র। কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিছিলেন তখন আমাদের মৌল ছিল 63, মানে আবিষ্কৃত মৌলের সংখ্যা। পরবর্তীতে 1913 সালে, এখন থেকে 100+ বছর আগে, বিজ্ঞানী মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এবং তখন আমরা দেখতে পারি যে আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তিটা
মূলত হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, মূলত হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং তখন মোট দুইটা পর্যায় সারণী দেওয়া হয়, একটা আধুনিক পর্যায় সারণী আর একটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, তাহলে আমাদের পর্যায় সারণী হচ্ছে দুইটা, একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী আর একটা হচ্ছে আমাদের সর্বাধুনিক পর্যায় সারণী। তো আধুনিক পর্যায় সারণীতে পর্যায় 7টা, সর্বাধুনিকেও তাই। আধুনিক পর্যায় সারণীতে আমাদের গ্রুপ হচ্ছে 9টা। কিভাবে? 1 থেকে 7 পর্যন্ত, তারপরে 8, তারপরে হচ্ছে 0, এই মোট হচ্ছে 9টা। এবং এখানে উপগ্রুপ আছে, আইদার এরা হবে এ উপগ্রুপ অথবা হচ্ছে বি উপগ্রুপ। ওকে, কিন্তু এখানে কোনো উপগ্রুপ নাই, জাস্ট 1 থেকে 18 পর্যন্ত, জাস্ট 1 থেকে 18 পর্যন্ত। ওকে, জাস্ট 1 থেকে 18 পর্যন্ত। ক্লিয়ার? ওকে, তো এখন হচ্ছে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব কিভাবে? অবস্থান নির্ণয় করব পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় উভয় ক্ষেত্রেই হচ্ছে আমাদের সেম। ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যাটা থাকবে, সেটাই হবে পর্যায়। গ্রুপ নির্ণয় করতে হয় ব্লক অনুসারে। গ্রুপ নির্ণয় করতে হয় কি অনুসারে? ব্লক অনুসারে। এস ব্লকের ক্ষেত্রে এখানে হচ্ছে এনএস এর ইলেকট্রন, এখানেও তাই এনএস এর ইলেকট্রন। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের উপগ্রুপ হবে এ, এই ক্ষেত্রে তো উপগ্রুপ নাই। ওকে, পি এর ক্ষেত্রে এনএস আর এনপি এর ইলেকট্রন সংখ্যা, মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, এক্ষেত্রে উপগ্রুপ হচ্ছে এ। এক্ষেত্রে 10 প্লাস এনএস প্লাস এনপি এর ইলেকট্রন। ওকে, সর্বাধুনিকের ক্ষেত্রে 10 প্লাস এনএস প্লাস এনপি এর ইলেকট্রন। আর ডি এর ক্ষেত্রে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে এস প্লাস ডি এর ইলেকট্রন। কিন্তু ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 7 পর্যন্ত হয় হবে ফাইন, 1 থেকে 7 পর্যন্ত হইলে হবে ফাইন। কিন্তু ইলেকট্রন সংখ্যা মানে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা 8 হোক, 9 হোক, 10 হোক, সব ক্ষেত্রেই আমাদের গ্রুপ হবে 8। সব ক্ষেত্রে আমাদের গ্রুপ হবে 8। সব হবে কত? 8। ওকে, যদি 10 এর বেশি হয় তখন আমাদের 10 থেকে মাইনাস করতে হবে। 10 এর বেশি হইলে আমাদের 10 থেকে 10 কি করতে হবে? মাইনাস করতে হবে, তারপর যেটা থাকে। আর এফ এরটা হচ্ছে আমাদের মুখস্থ, এই দেখা যাচ্ছে কিনা? তাহলে আমি একটু এফ এরটা এইদিকে লিখি। এফ এরটা হচ্ছে মুখস্থ, সেটা হচ্ছে 3। ডি এবং এফ, ডি এর ক্ষেত্রে আমাদের উপগ্রুপ হচ্ছে বি, এফ এর ক্ষেত্রে তাইলে তো বি, এই জন্য 3b। ওকে, আর এক্ষেত্রে সিম্পল, জাস্ট এস আর ডি এর ইলেকট্রন, আর এফ এক্ষেত্রে জাস্ট হচ্ছে 3। দেখো নিয়মগুলো আমি বললাম, এখন এক্সাম্পল দিলেই তুমি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা। এক্সাম্পল দিলেই তুমি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, একটু খেয়াল করো। যেমন এখানে যে মৌলগুলো আছে, তাহলে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে বলি, তাহলে সোডিয়ামের পর্যায় কত হবে? 3। গ্রুপ কত হবে? এই যে আধুনিক অনুসারে হবে 1a আর সর্বাধুনিক অনুসারে হবে 1। ঠিক আছে, এখন নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি যদি দেখো পর্যায় হবে কত? 2। গ্রুপ কত হবে? 3 2 5, 5a, অথবা হচ্ছে দেখো এখানে আমরা বলছি 10 যোগ NS যোগ NP, তার মানে 10 যোগ 5 মানে হচ্ছে 15। আর আয়রনের ক্ষেত্রে দেখো পর্যায় কত হবে? 4। 4। আচ্ছা, এখন আধুনিকে দেখো 6 আর 2 কত? 8। আমরা জানি ইলেকট্রন সংখ্যা 8 হোক, 9 হোক, 10 হোক, অ্যান্সার হবে 8। আর অবশ্যই এটা বি। ওকে, আর ইয়াতে আমাদের সর্বাধুনিকে কত হবে? জাস্ট 6 2 8 8। ওকে, দেখো তো এটুকু বুঝছো কিনা? যারা আসো তারা একটু আমাকে বলো তো যে এই ব্যাপারটা বুঝছো কিনা। বিশেষ করে এই যে আধুনিকের যে ব্যাপারটা আছে, আধুনিকের ব্যাপারটা অনেকেই প্যাচ লাগাও। ঠিক আছে, আধুনিকের ব্যাপারটা একটু প্যাচ লাগাও, দেখো তোমরা একটু বুঝছো কিনা। ওকে, আধুনিকের ব্যাপারটাতে তোমাদের একটু প্যাচ লাগে, তোমরা একটু বলো যে আধুনিকের ব্যাপারটা বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে এখন তোমরা প্র্যাকটিস করবা। কিছু প্র্যাকটিস আমরা দিয়ে দিব নোটে, এই প্র্যাকটিস গুলো একটু করে নেবা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা দেখো আমরা ইয়েতে চলে যাব। হ্যাঁ, এখন আসো পর্যায় সারণীর কিছু ব্যাপার তোমাদের একটু মুখস্থ থাকা লাগবে। হ্যাঁ, পর্যায় সারণীর কিছু ব্যাপার তোমাদের একটু মুখস্থ থাকা লাগবে। তো সেই ব্যাপারগুলা কি আমি একটু বলে দিই।
আমি একটু বলে দিই। দেখো, এই যে আমাদের টোটাল পর্যায় সারণীটা আছে, আমরা বললাম 7টা পর্যায়। আমাদের 1 নাম্বার পর্যায় 2, 3, 4, 5, 6 এবং হচ্ছে 7 এভাবে ভাগ করবা। 1 নাম্বার পর্যায়ে মৌল হচ্ছে আমাদের 2টা, 2 এবং 3-এ 8টা করে, 4 এবং 5-এ 18টা করে, 6 এবং 7-এ হচ্ছে 32টা। এই জন্য এই পর্যায়গুলোর আলাদা আলাদা নাম আছে, এই নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। প্রথম পর্যায়টাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, 2 এবং 3 কে বলা হয় সংক্ষিপ্ত এবং অনেকে আদর্শ বলে, 4, 5 কে বলা হয় দীর্ঘ, 6, 7 কে বলা হয় অতি দীর্ঘ, 6 কে বলা হয় রাক্ষসে, 7 কে বলা হয় তেজস্ক্রিয়। এগুলা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা পর্যায় সারণীও পড়াই ফেলছি। পর্যায় সারণীর যত বেশি মৌল মুখস্থ করতে পারো, 1 থেকে 30 পর্যন্ত সব। এরপর গ্রুপ 1, গ্রুপ 13 থেকে 18, পর্যায় 2, পর্যায় 3, এই মৌলগুলা মুখস্থ করতেই হবে, মাস্ট। এগুলা মাস্ট করতেই হবে। আর যত বেশি করতে পারো, যত বেশি করতে পারো। ওকে, আচ্ছা, এবার আসো আমরা পর্যায়বৃত্তিক ধর্মে চলে যাব। আমরা চলে যাব হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্মে। আমি আগেই ডেসক্রাইব করছি যে আমি আগে পর্যায়বৃত্তিক ধর্মটা পড়াই, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আমরা একটু পড়াবো। তো আসো, পর্যায়বৃত্তিক ধর্ম ব্যাপারটা কি, আমি এটা একটু রাখবো, এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। দেখো, নরমালি মৌলের ধর্ম মানে হচ্ছে ভৌত এবং হচ্ছে রাসায়নিক। তো এই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলা কিসের উপর নির্ভর করে? মনে রাখবা, এস ব্লক এবং পি ব্লক এই মৌলগুলাকে বলা হয় আদর্শ মৌল, কারণ এদের ইলেকট্রন বিন্যাস আহ্বায়ক নিয়ম অনুসারে হয়, কোনো ব্যতিক্রম নেই। ডি এবং এফ ব্লকের ক্ষেত্রে এদেরকে আদর্শ মৌল বলা হয় না, এদের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম আছে। তো এস ব্লক এবং পি ব্লকের ক্ষেত্রে যেটা হয়, এদের ধর্মগুলা এদের যোজ্যতা ইলেকট্রনের উপর ডিপেন্ড করে। ডি ব্লক এবং এফ ব্লক বলের ধর্মগুলা ডিপেন্ড করে এদের অর্ধপূর্ণ ডি বা এফ উপশক্তি স্তরের উপর। ওকে, তো যেমন ধরো, তুমি যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা খেয়াল করো, তো প্রথম মৌলটা হচ্ছে আমাদের লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর হচ্ছে আমাদের বোরন, তারপর হচ্ছে আমাদের কার্বন, তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপরে এদিকে চলে আসবে আমাদের সোডিয়াম। তো তুমি এদের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের 2s1, এটা হচ্ছে 2s2, এটা হচ্ছে 2p3, হ্যাঁ, এটা এটা কি 2s2 2p1, হ্যাঁ, 2s2 2p1, সরি, এটা 2s2 2p2, এটা আসবে 2p3, এটা আসবে 2p4, এটা আসবে 2p5, এটা অষ্টক পূর্ণ 2p6, তারপরে এটা আমাদের চলে আসবে 3s1। আমি শুধু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা লিখছি। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যেতে থাকি, ইলেকট্রন বিন্যাসের পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে এবং একটা সময়ে এসে ইলেকট্রন বিন্যাসটা সেম হয়ে যাচ্ছে এবং যে কোনো গ্রুপে ইলেকট্রন বিন্যাসটা সেম থাকে। একদিকে আমি বললাম ধর্মগুলা ডিপেন্ড করে ইলেকট্রন বিন্যাসের উপর, আরেকদিকে আমি বললাম যে ইলেকট্রন বিন্যাসটা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে এবং একই গ্রুপে সেম থাকতেছে। তাহলে ধর্মগুলা কি হবে? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরিবর্তন হবে, একই গ্রুপে এসে সেম থাকবে। এই যে ধর্মগুলা, এই ধর্মগুলাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্তিক ধর্ম। এই ধর্মগুলাই হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্তিক ধর্ম। ওকে, এখন পর্যায়বৃত্তিক ধর্মগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, এই জন্য একটা কথা একটু তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের আইত। আইত, আইত। এখন আইত কি? আইতের আতে হচ্ছে আমাদের আকার বা হচ্ছে সাইজ, আকার বা হচ্ছে আমাদের সাইজ। তুমি যদি বোর্ডেই খেয়াল করো, তুমি যখন একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছ, খেয়াল করে দেখো একটা করে ইলেকট্রন যোগ হচ্ছে, হ্যাঁ, এবং এই যে নতুন উপশক্তি স্তর যোগ হচ্ছে, নতুন উপশক্তি স্তর যোগ হচ্ছে, কিন্তু সব দেখো টু, মানে নতুন কোন শক্তি স্তর যোগ হচ্ছে না। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে একটা করে ইলেকট্রন যুক্ত হয়, ফলে একটা করে প্রোটনও যুক্ত হয়, অনেক সময় উপশক্তি স্তর যোগ হয়, কিন্তু নতুন করে কোনো শক্তি স্তর যোগ হয় না। এবং প্রোটন সংখ্যা কিন্তু বাড়তে থাকে, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা, প্রোটন সংখ্যা বাড়তে থাকে। এবং আমরা জানি প্রোটন যোজ্যতা ইলেকট্রনকে আকর্ষণ করে। একটা প্রোটন তার যোজ্যতা স্তরের একটা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে, সেটাকে বলা হয় তার কার্যকর নিউক্লিয়ার আধান। তো যেহেতু পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বাড়তে থাকে,
দ্যাট মিন্স কার্যকর নিউক্লিয়ার আধান, যেটাকে ZeFF দিয়ে তোমাদের বইয়ে লেখা আছে, এটা বাড়তে থাকে, এটা বাড়তে থাকে। যখন কার্যকর নিউক্লিয়ার আধান বাড়তে থাকে, সেটা যুযতা ইলেকট্রনকে আরো শক্তিশালী ভাবে আকর্ষণ করে, তখন পরমাণুর সাইজটা ছোট হয়। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আমাদের কার্যকর নিউক্লিয়ার আধানের মান বাড়তেছে এবং সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে, সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, এখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাও, খেয়াল করো নতুন একটা করে শক্তি স্তর যোগ হচ্ছে। তো নতুন শক্তি স্তর যোগ হলে স্বাভাবিকভাবে সাইজ বড় হবে। তাহলে একই পর্যায়ে আমাদের সাইজ কি হচ্ছে, সাইজ হচ্ছে ছোট হচ্ছে, আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে সাইজ কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে প্রথম আতে হচ্ছে আমাদের সাইজ কি হচ্ছে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ছোট হচ্ছে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বড় হচ্ছে। বাকি আরেকটা আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটাই হচ্ছে আকারের উল্টা। তার মানে কি, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হবে কিন্তু আয়িত বাড়বে মানে কি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবই বাড়বে। তো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে সাইজ বড় হয়, তার মানে আয়িত কমবে, আয়িত মানে কি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো এই টেকনিকটা বুঝছো কিনা একটু আমাকে বলো। ঠিক আছে, এই টেকনিকটা বুঝছো কিনা একটু আমাকে বলো। এইটুকু মনে রাখলে অনেক কিছু বোঝা সহজ হয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে বিস্তারিততে যাই। তো বিস্তারিততে যদি আমি আকারে যাই, তো দেখো পরমাণুর আকার বলতে আসলে কি বোঝায়। তো আমরা যেহেতু জানি পরমাণু হচ্ছে বৃত্তাকার, তো একটা বৃত্তের সাইজ কত বড় বা ছোট এটা মূলত আমরা বুঝি তার ব্যাসার্ধ দিয়ে। এই জন্য পরমাণুর সাইজকে অনেকে বলে পারমাণবিক ব্যাসার্ধ। তো পরমাণুকে যেহেতু স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না, এই জন্য চাইলেই হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বের করা যায় না। পরমাণুর ব্যাসার্ধ বের করার তিনটা টেকনিক আছে, নামগুলো একটু পড়তে হবে, আরব দিয়ে মনে রাখা যায়, আমি নোটে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আসো, এই যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, এই পারমাণবিক ব্যাসার্ধ আবার হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তিন প্রকার। একটাকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ, একটাকে আমরা বলি ধাতব ব্যাসার্ধ, আরেকটাকে আমরা বলি ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। ইভেন আরেকটা ব্যাসার্ধ আছে, এটাকে আমরা আয়নিক ব্যাসার্ধ বলি, যেটা নিয়েও আমরা পড়বো। দেখো সমযোজী ব্যাসার্ধ কি। সমযোজী ব্যাসার্ধ, ধরো এটা যদি একটা পরমাণু হয়, সমযোজী একটা পরমাণু, এটা তার নিউক্লিয়াস। তো দুইটা পরমাণু নিয়ে আমরা জানি অণু তৈরি হয়। ধরলাম এটা একটা অণু, এটা একটা সমযোজী অণু, এখানে দুইটা পরমাণু আছে। একটা সমযোজী অণুতে দুইটা পরমাণুর নিউক্লিয়াসের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি বন্ধন দৈর্ঘ্য, এবং এটার যে অর্ধেক, এই অর্ধেকটাকে আমরা বলি একটা পরমাণুর সমযোজী ব্যাসার্ধ। তাহলে সমযোজী অণুতে পাশাপাশি দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়ার যে দূরত্ব, যেটাকে আমরা বন্ধন দূরত্ব বলি, এটার অর্ধেককে আমরা একটা পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বলি। ফর এক্সাম্পল, আমাদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 154 পিকোমিটার। তাহলে একটা কার্বনের সমযোজী ব্যাসার্ধ হবে ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 77 পিকোমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। এখন আসো ধাতব ব্যাসার্ধটা কি। তো সমযোজী অণুতে যেমন পরমাণু থাকে, তেমনি ধাতুর ক্যালাসে অসংখ্য ধাতুর পরমাণু থাকে। তুমি যদি সমযোজী অণু দেখো, একটা পরমাণু আরেকটা পরমাণুর কুলে উঠে গেছে, ওভারল্যাপ করছে, কিন্তু ধাতুর ক্যালাসে ধাতব পরমাণুগুলা এত কাছাকাছি থাকে না, অনেকটা এরকম থাকে। সেক্ষেত্রে ধাতুর ক্যালাসে পাশাপাশি যে দুইটা ধাতুর পরমাণু, এই দুইটা পরমাণু নিউক্লিয়াসের দূরত্বটা হচ্ছে ধাতব বন্ধন দৈর্ঘ্য। ফর এক্সাম্পল, আমাদের সোডিয়ামের ক্যালাসে পরপর দুইটা সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে 372 পিকোমিটার। এটার যে হাফ, এই হাফকেই বলা হচ্ছে আমাদের একটা পরমাণুর ধাতব ব্যাসার্ধ। যেমন সোডিয়ামের ক্ষেত্রে এটা 186 পিকোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধাতুর ক্যালাসে ধাতুর পরমাণুগুলা সমযোজী অণুতে যে পরমাণু থাকে তার চেয়ে দূরে দূরে থাকে। এই জন্য সায়েন্টিস্টরা পরীক্ষা করে বের করছে যে ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের চেয়ে 10 থেকে 20% বেশি হয়। এই থেকে আমরা আরেকটা কমেন্ট করতে পারি
যেহেতু ধাতুর কেলাসে পরমাণুগুলা দূরে দূরে থাকে, অবশ্যই এখানে আকর্ষণ বলটা কম থাকে, মানে বন্ধনটা দুর্বল হয়। তাহলে এখান থেকে আমরা কমেন্ট করতে পারি ধাতব বন্ধন কি সমযোজী বন্ধনের তুলনায় দুর্বল। ওকে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ তেমন একটা পরীক্ষা আসে না, না জানলেও চলবে। তো আমাদের মেইনলি চলে যেতে হবে আয়নিক ব্যাসার্ধ। তো আসো আমরা একটু আয়নিক ব্যাসার্ধটা দেখি। আয়নিক ব্যাসার্ধ থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, অ্যান্সার করতে পারা লাগবে। হ্যাঁ, আয়নিক ব্যাসার্ধটা দেখি। ওকে, দেখো, ধরো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে 3s1 পর্যন্ত, হ্যাঁ এখানে লেখাও ছিল 3s1 পর্যন্ত। কিন্তু আমরা যদি সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, মানে এই NS 3s1 এর ইলেকট্রন বিন্যাসটা যদি চলে যায়, তাহলে এটা কোন পর্যন্ত হবে? আমাদের 2s2 2p6 পর্যন্ত হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম আর সোডিয়াম প্লাসের পার্থক্যটা কি? সোডিয়ামের শক্তি স্তর আছে 3টা, সোডিয়াম প্লাসের শক্তি স্তর কয়টা আছে? 2টা। তাহলে বড় হবে কোনটা? অবশ্যই সোডিয়াম বড় হবে, সোডিয়াম প্লাস ছোট হবে। এটা থেকে আমরা বলতে পারি যে ক্যাটায়নের আকার অ্যানায়নের মানে ক্যাটায়নের আকার নরমাল পরমাণুর আকারের চেয়ে ছোট হয়। ক্যাটায়নের আকার নরমাল পরমাণুর আকারের চেয়ে ছোট হয়। আবার দেখো, তুমি যদি Cl আর Cl মাইনাসের কথা চিন্তা করো, এক্ষেত্রে দেখবা মানে তোমাদের একটা কথা বলে নেই যে তুমি যদি আকার নিয়ে কমেন্ট করতে চাও, তুমি ইলেকট্রন বিন্যাস করে অনেক সময় সমাধান পাবা। এভাবে যদি সমাধান না পাও, ইলেকট্রন ও প্রোটন সংখ্যাটা দেখবা, তাহলে তুমি সমস্যার সমাধান করতে পারবা। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা দেখবা, তাহলে সমস্যার সমাধান করতে পারবা। যেমন সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা করলাম। সোডিয়ামের ক্ষেত্রে 3টা শক্তি স্তর আছে, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে শক্তি স্তর আছে 2টা। তার মানে অবভিয়াসলি আমাদের সোডিয়াম বড় হবে। অবভিয়াসলি আমাদের সোডিয়াম কি হবে? বড় হবে। ওকে, এখন Cl এবং Cl মাইনাসের কথা যদি চিন্তা করো, Cl এর ইলেকট্রন বিন্যাস 17, তাই না? এই যে 11 12 18 12 আর হচ্ছে 5 হচ্ছে আমাদের 17। তার মানে হচ্ছে 3s2 3p5। তো Cl মাইনাসের ক্ষেত্রে 3s2 3p6। দেখো এই ক্ষেত্রে শক্তি স্তর তো তিনটাই, তাহলে তুমি আর ইলেকট্রন বিন্যাস থেকে সমাধান করতে পারতেছো না। এখন তুমি যদি Cl এর কথা চিন্তা করো, Cl এ প্রোটন আছে 17টা, ইলেকট্রনও আছে 17টা। কিন্তু Cl মাইনাসে প্রোটন 17টাই আছে, ইলেকট্রন আছে 18টা। তো এখন তুমি একটা মন্তব্য করতে পারো, সেই মন্তব্যটা কি? সেটা হচ্ছে যে আমাদের 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে যে পরিমাণ আকর্ষণ করতে পারে, 18টা ইলেকট্রনকে ওই পরিমাণ আকর্ষণ করতে পারে না। অর্থাৎ আকর্ষণের পরিমাণটা কমে যায়। তা আকর্ষণের পরিমাণটা যখন কমে যায়, তখন স্বাভাবিকভাবেই সাইজটা বড় হয়ে যায়। এখান থেকে আমরা কমেন্ট করতে পারি যে অ্যানায়নের আকার নরমাল পরমাণুর আকারের চেয়ে বড়, নরমাল পরমাণুর আকারের চেয়ে বড়। ক্যাটায়নের আকার নরমাল পরমাণুর আকারের চেয়ে ছোট, অ্যানায়নের আকার নরমাল পরমাণুর আকারের চেয়ে বড়। এবার চিন্তা করো, ধরো এই যে আমাদের সোডিয়াম প্লাস, তারপর ধরো আমাদের F মাইনাস, তারপরে ধরো O2 মাইনাস, তারপরে ধরো N3 মাইনাস। এদের কথা তুমি যদি চিন্তা করো, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের 8 9 11। তো নরমালি নাইট্রোজেনে তাহলে ইলেকট্রন কয়টা হবে? 7 আর 3 10। হ্যাঁ, দেখবা এখানে 8 আর 2 10, 9 আর 1 10, 11 থেকে একটা চলে গেলে 10, অর্থাৎ সবার ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেম। তো আমরা জানি ইলেকট্রন সংখ্যা যখন সেম হয়, তখন তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক। তো এই 4টা পরমাণু হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে একটু বোঝার চেষ্টা করো। এই যে এই 4টা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এদের সাইজ কি হবে? তুমি চিন্তা করো, এখানে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে 7টা প্রোটন, এখানে 8টা প্রোটন, এখানে 9টা প্রোটন, এখানে 11টা প্রোটন। তো আমাদের আকর্ষণ করা লাগতেছে 10টা ইলেকট্রনকে। তো প্রোটন বেশি হলে তো আকর্ষণ বেশি হবে, আর আকর্ষণ বেশি হলে সাইজ ছোট হবে। খুবই সিম্পল। তার মানে এখানে সোডিয়াম প্লাসের সাইজ হবে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় হবে আমাদের N3 মাইনাস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি হলে আকর্ষণ বল বেশি হয় এবং সাইজটা ছোট হয়। তাহলে আমরা বলতে পারবো আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি হলে সাইজ ছোট হবে। তাহলে ভাইয়ারা, পরীক্ষার হলে নিচের কোনটি ছোট, নিচের কোনটি বড়, কোন আকারের ক্রম সঠিক, এই ধরনের প্রশ্ন যদি আসে, আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব। আর
ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা সমাধান না পাই তখন ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেখব, তাহলে আশা করি আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে এইগুলো পরমাণুর আকার। দেখো প্রত্যেকটা ইন্টার রিলেটেড। পরমাণুর আকার বুঝলেই তুমি বাকি জিনিসগুলো ইনশাআল্লাহ বুঝে যাবা। পরমাণুর আকার বুঝলেই বাকি জিনিসগুলো তুমি বুঝে যাবা ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো একটা জিনিস, দেখো একটু আমরা আয়নীকরণ শক্তিতে আসবো এখন। দেখো আয়নীকরণ শক্তি ব্যাপারটা, আয়নীকরণ শক্তি ব্যাপারটা হচ্ছে, ধরো গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় সোডিয়াম পরমাণুটা আছে। এই সোডিয়াম পরমাণুর শেষ শক্তি স্তর থেকে, মানে এই যে 3s1 থেকে 1 মোল ইলেকট্রন সরাবা। 1 মোল ইলেকট্রন সরায় কোথায় নিবা? অসীমে নিবা। তাহলে 1 মোল ইলেকট্রন সরায় অসীমে নিলে এটা কি হবে? একটা 1 মোল একক ধনাত্মক সোডিয়াম আয়ন তৈরি হবে। এখন এটা করতে তোমার কি করতে হবে? শক্তি দিতে হবে, কারণ সোডিয়ামের নিউক্লিয়াস তো এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে রাখছে। তোমার এই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে যেহেতু কাজ করতে হবে, তোমার এখানে তাপ শোষণ হবে, অর্থাৎ ডেল এইচ এর মানটা আসবে ধনাত্মক। অর্থাৎ আয়নীকরণ শক্তি, অনেকে বলে আয়নাইজেশন পটেনশিয়াল, এটা হচ্ছে একটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে একটা তাপহারী প্রক্রিয়া। তাহলে ডেফিনেশনটা আবার বলি আমরা। এই পোলাপান একটু কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, সমস্যা নেই, আমি যে ছোট একটা লাইট দিছি, লাইট দিয়ে আমরা শুরু করতেছি। আসো, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, একটা মিনিট, একটু স্টেবল হয়ে নে, আমরা শুরু করতেছি। অন্তত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা শেষ করে দিই। ইদানিং লোডশেডিং খুব বেশি হচ্ছে। আজকে খবরে পাইলাম যে দিনাজপুরে বড় পুকুরিয়া যে আছে, বড় পুকুরিয়ার যে আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা আছে, এটাও নাকি বন্ধ আছে বর্তমানে। তো উত্তরবঙ্গে অনেক অসুবিধা হচ্ছে। আমার ফোনে নেটও মনে হয় বেশি নাই, বেশিক্ষণ থাকবে না। আমি শুধু তোমাদেরকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতাটা পড়াই দিব। আর মাঝখানে কারেন্ট চলে আসলে তো ভালোই। আর ওই যে ওখানে একটা ফ্যানের ছায়া পড়ছে, দেখতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, তারপরেও দেখা যায়, আমি জানি তো যতটুকু দেখা যায় আর কি। কারণ টাইম গুলা প্যাকড, তো মিস করলে দেখা যাবে যে এই চ্যাপ্টারটা পুরো পড়ানোর ইচ্ছা, ওটা আমি আর পড়াইতে পারবো না হয়তো বা। ওকে, তাহলে গ্যাসীয় বিচ্ছিন্ন সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরায় অসীমে নিতে যে পরিমাণ শক্তি শোষিত হয়, এটা হচ্ছে আমাদের সোডিয়ামের আয়নীকরণ শক্তি। তো দেখা গেছে এটা হচ্ছে 496 কিলোজুল 1 মোলের জন্য, 496 কিলোজুল পার মোল। তো তেমনি ভাবে ম্যাগনেসিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরায়া একক ধনাত্মক ম্যাগনেসিয়াম আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন এটা হচ্ছে 738 কিলোজুল। তো এখন আমরা যদি ম্যাগনেসিয়াম প্লাস থেকে 1 মোল ইলেকট্রন সরাই, তাহলে সেটা হবে আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস আমাদের ইলেকট্রন। উপরে আমরা 1 মোল ইলেকট্রন সরাইছি, এখনো আমরা 1 মোল ইলেকট্রন সরাইছি। আমাদের এটা মনে হইতেই পারে এখন শক্তি লাগবে 738, কিন্তু না, এটা 1420। এটা 1420 কেন, আমরা ব্যাখ্যা দিচ্ছি। এর আগে বলে নেই, এই যে ম্যাগনেসিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরাচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে এটা ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। আমরা যখন ম্যাগনেসিয়াম প্লাস থেকে 1 মোল ইলেকট্রন সরায়া ম্যাগনেসিয়াম 2 প্লাস করতেছি, এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আমরা যে ব্যাপারটা খেয়াল করলাম, প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি, এবং পরবর্তী দেখা গেছে যে তার চেয়ে তৃতীয় চতুর্থ সাবসিকুয়েন্টলি তুমি যত সামনের দিকে যেতে থাকবা আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। যে কোনো মৌলের প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, মানে পরবর্তী আয়নীকরণ শক্তির মানগুলা বেশি হয়। এখন কথা হচ্ছে এটা কেন হয়? এর কারণ হচ্ছে, তুমি সিম্পলি চিন্তা করো, ম্যাগনেসিয়ামে 12টা প্রোটন, ম্যাগনেসিয়াম প্লাসেও 12টা প্রোটন, ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন, কিন্তু ম্যাগনেসিয়াম প্লাসে ইলেকট্রন হচ্ছে 11টা। 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে, 11টা ইলেকট্রনকে আরো বেশি বলে আকর্ষণ করে, ওইটা থেকে ইলেকট্রন সরাইতে আরো বেশি শক্তি ব্যয় হয়। দ্যাটস ওয়াই আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। তাহলে এটা আমাদের জানা লাগবে। এবং এই জন্যই যখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাচ্ছে কি এরকম, 3s1 তো আর নাই, 3s1 এর ইলেকট্রনটা চলে গেছে, অনেকটা নিয়নের মতো। তো এখান থেকে ইলেকট্রন সরাইতে আরো অনেক বেশি শক্তি লাগে, এই জন্য বাস্তবে N2 প্লাস গঠিতই হয় না, বাস্তবে N2 প্লাস গঠিতই হয় না, N2 প্লাস গঠিতই হয় না। একইভাবে গ্রুপ 1 এর কোনো 2 প্লাস গঠিত হয় না, গ্রুপ 1 এর
সোডিয়াম 2+, পটাশিয়াম 2+, এইসব গঠিত হয় না। ওকে, তাহলে আয়নীকরণ শক্তি কি, প্রথম আয়নীকরণ শক্তি কি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি, আমরা এগুলা জানি। এখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে, উপর থেকে নিচের দিকে গেলে কি হবে, এটা আমি অলরেডি বলছি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আইট কি হয়, বাড়ে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা তিনটাই বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে সবই হচ্ছে কমে। তাহলে তুমি যদি পর্যায় সারণীটা খেয়াল করো, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বাড়তেছে, মানে পর্যায় সারণীর ডান দিকে যেটা আছে, সবচেয়ে ডান দিকে আছে গ্রুপ 18, তাহলে গ্রুপ 18 আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। গ্রুপ 1 সবার বাম দিকে আছে, তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম। এখন তুমি যদি গ্রুপের কথা চিন্তা করো, উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি হয়, আয়নীকরণ শক্তি কমে। তাহলে গ্রুপ 1 হচ্ছে সবচেয়ে কম, গ্রুপ 1 এর সবার নিচে আছে ফ্রাঞ্জিয়াম, তাহলে দুনিয়াতে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হবে ফ্রাঞ্জিয়াম। দুনিয়াতে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কি হবে, ফ্রাঞ্জিয়াম। আবার একইভাবে গ্রুপ 18 হচ্ছে সবচেয়ে বেশি, উপর থেকে নিচের দিকে গেলে কমে, তাহলে সবচেয়ে বেশি হবে গ্রুপ 18 শুরুতে যে আছে, গ্রুপ 18 শুরুতে আছে হিলিয়াম। তাহলে দুনিয়াতে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তিকার, উত্তর হচ্ছে হিলিয়াম। সবচেয়ে কম আয়নীকরণ শক্তিকার, উত্তর হচ্ছে ফ্রাঞ্জিয়াম। তার মানে পর্যায় সারণীর ডানে উপরে তাদের আয়নীকরণ শক্তিমান সবচেয়ে বেশি, বামে নিচে তাদের আয়নীকরণ শক্তিমান সবচেয়ে কম, সবচেয়ে কম। এখন কিছু মজার জিনিস দেখো, কিছু মজার জিনিস দেখো। এই জিনিসগুলোতে তুমি যদি বুঝো তাহলে টোটাল কেমিস্ট্রিটা তুমি বুঝে যাবা। একটু 2টা মিনিট আমার একটু সময় দাও এবং মাথাটা একটু ঠান্ডা রাখো প্লিজ। আমি কিছু কথা বলবো, এই কথাগুলো যদি বুঝো, দ্যাট মিন্স ইউ হ্যাভ বেসিক, এবং এটাই বেসিক। দেখো আমি একটু চিন্তা করে বলি কথাগুলা সিকুয়েন্সিয়ালি, তোমাকে এই কথাগুলা বুঝতে হবে, মনে রাখতে হবে। এটা কি যে উপকার করবে তোমার, তুমি চিন্তা করতে পারবে না। ওকে চলো, প্রথম কথা, আয়নীকরণ শক্তি কম মানে সে সহজে ইলেকট্রন ত্যাগ করবে, কারণ আয়নীকরণ শক্তি মানেই ইলেকট্রন সরায়া আয়নে পরিণত করার যে এনার্জিটা। তাহলে যত আয়নীকরণ শক্তি কম হবে সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ মানে আবার জারণ, তার মানে তার তত সহজে জারণ হবে। যার জারণ হয় সে হচ্ছে বিজারক এবং সে হচ্ছে জারিত হয়। তাহলে আবার যদি আমি শুরু থেকে বলি, যার আয়নীকরণ শক্তির মান কম হবে সে সহজে ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে তার সহজে জারণ হবে, তার মানে সে সহজে জারিত হবে, তার মানে সে শক্তিশালী বিজারক, তার বিজারণ ধর্ম বেশি হবে। তাহলে দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী বিজারক কি হবে, ফ্রাঞ্জিয়াম। সবচেয়ে শক্তিশালী বিজারক কি হবে, ফ্রাঞ্জিয়াম। ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী বিজারক কি হবে, ফ্রাঞ্জিয়াম। এবং সবচেয়ে শক্তিশালী ধাতু কি হবে, উত্তর হচ্ছে ফ্রাঞ্জিয়াম। ফ্রাঞ্জিয়াম অপশনে না থাকে, ফ্রাঞ্জিয়ামের আগেরটা সিজিয়াম হবে। তাহলে দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ধাতু। এই জন্য আয়নীকরণ শক্তিকে বলা হয় ধাতুর নিয়ামক। আয়নীকরণ শক্তিকে কি বলা হয়, ধাতুর নিয়ামক। এবং এখান থেকেই তাহলে আমরা বলতে পারি ধাতুর ধর্মগুলা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কমবে। এটা যদি ধাতব ধর্ম হয়, অধাতব ধর্ম হচ্ছে উল্টা। কেমিস্ট্রি সাবজেক্টটা এরকম, তুমি যদি একটা কথা জানো তুমি কথা আসলে জানবা চারটা। কিভাবে দেখো, এই যে আমরা তাহলে বললাম যে আয়নীকরণ শক্তি হচ্ছে ধাতুর নিয়ামক, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে ধাতব ধর্মটা বাড়ে। তাহলে ধাতব ধর্ম তুমি যদি বলো, তুমি যদি ধাতব ধর্ম বলো, ধাতব ধর্ম, ধাতব ধর্ম বলো, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমাদের ধাতব ধর্ম বাড়তেছে, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমতেছে। তাহলে তুমি শিখলা ধাতব ধর্ম। এখন তুমি যদি অধাতব ধর্ম বলো তাহলে ব্যাপারগুলো কি হবে, উল্টা। তাহলে অধাতব ধর্ম একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমবে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বাড়বে। তুমি শিখছো একটা কথা কিন্তু বললা চারটা কথা, এটাই হচ্ছে বেসিক, এটাই হচ্ছে বেসিক। তুমি যদি একটা কথা শিখো তুমি ওভারঅল কথা বলতে পারবা চারটা, ওভারঅল কথা বলতে পারবা কয়টা, চারটা, ওভারঅল কথা বলতে পারবা চারটা। এভাবেই কেমিস্ট্রি মিলাই মিলাই পড়তে হয়। কমেন্টে বলতে পারো যে এই ধাতব ধর্ম অধাতব ধর্ম এই ব্যাপারগুলো বুঝছো কিনা। তাহলে ধাতব ধর্ম অধাতব ধর্ম সাথে আমরা পড়ায় ফেললাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আয়নীকরণ শক্তিতে ছিলাম, সেখানে ফিরি। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে নট অনলি আয়নীকরণ শক্তি বাট অলসো আইট, মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমবে। এখন আসো আয়নীকরণ শক্তির ব্যতিক্রমটা কখন হয়। মনে রাখবা ব্যতিক্রমটা হয় ইলেকট্রন বিন্যাসের জন্য। ব্যতিক্রমটা কেন হয়, ইলেকট্রন বিন্যাসের জন্য। দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে খেয়াল করে দেখো আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা লিখছি। তো আমি বলছি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের বেশি। কিন্তু
বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি হওয়ার কথা থাকলেও এখানে একটু উল্টা হয়। কেন? খেয়াল করে দেখো, বেরিলিয়ামে এস উপশক্তি স্তরটা পূর্ণ আছে। আমরা জানি পূর্ণ শক্তি স্তর বেশি স্থিতিশীল এবং এখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগে, এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বোরনের চেয়ে বেশি হয়। ওকে, আরো সামনে আগো, বোরনের চেয়ে কার্বনের বেশি, কার্বনের চেয়ে নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে পি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ আছে এবং আমাদের জানতে হয় অর্ধপূর্ণ উপশক্তি স্তর স্থিতিশীল এবং এখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগে, দ্যাটস ওয়াই আমাদের অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনেরটা বেশি হয়। পরে তো আমাদের এইভাবেই হয়। এখন দেখো, আমরা জানি পর্যায় সারণীতে এটা গ্রুপ 2, গ্রুপ 2 বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম, বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম, একই কথা, কারণ এটা 2s2 হলে এটা 3s2, এটা 2p1 হলে এটা 3p1, একই গ্রুপে ইলেকট্রন বিন্যাস সেম থাকে, আমরা এই যে এখানে দেখাইছি। তাহলে একইভাবে আমরা অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামেরটা বেশি হয়। নাইট্রোজেন গ্রুপ 15, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, অক্সিজেনের নিচে আছে সালফার, একইভাবে সালফারের আয়নীকরণ শক্তির মানও আমাদের ফসফরাসের চেয়ে কম হয়, ফসফরাসের চেয়ে কম হয়। ওকে, আচ্ছা, এবার আসো খেলা আছে, এবার আছে খেলা আছে। তো তুমি যখন নাইট্রোজেন লিখতেছ তখন 2p3, কিন্তু তুমি যদি নাইট্রোজেন প্লাস লেখো তখন এটার ইলেকট্রন বিন্যাস হবে 2p2। অক্সিজেন প্লাস যখন লিখবা তখন তার ইলেকট্রন বিন্যাস হবে 2p3। তাহলে অক্সিজেন প্লাস দেখো বেশি স্থিতিশীল, এই যে 2p3। তার এখন তাহলে কি হবে, যেহেতু অক্সিজেন প্লাস বেশি স্থিতিশীল, তাহলে অক্সিজেন প্লাসের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাহলে এখন যদি বাংলা কথা এটা বলো, তাহলে কথাটা এরকম হবে, নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মানের চেয়ে কম, কিন্তু অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি। তাহলে এভাবে ইলেকট্রন বিন্যাস করে করে, এভাবে ইলেকট্রন বিন্যাস করে করে কিন্তু আমাদের দেখতে হবে, এভাবে ইলেকট্রন বিন্যাস করে করে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কার আয়নীকরণ শক্তি কম হচ্ছে কার বেশি হচ্ছে। ওকে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট আমাদের আয়নীকরণ শক্তি। তো এরপরে আসে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি ব্যাপারটা কি? ইলেকট্রন আসক্তি ব্যাপারটা হচ্ছে, ধরো হচ্ছে আমাদের ফ্লোরিন, গ্যাসীয় বিচ্ছিন্ন ফ্লোরিন। তো গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন যোগ করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তার মানে তুমি শক্তি পাচ্ছ ডেলেইস ঋণাত্মক, মানে তাপোৎপাদী প্রক্রিয়া, তার মানে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপোৎপাদী প্রক্রিয়া। তবে সব সময় এই কথাটা প্রযোজ্য না, সব সময় এই কথাটা প্রযোজ্য না। ফর এক্সাম্পল, আমরা জানি গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এরা তো এমনিতেই স্থিতিশীল, এরা তো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, এই জন্য এদের ইলেকট্রন আসক্তি প্রায় কি হয়, এদের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, মানে ইলেকট্রন যোগ করতে গেলে তোমার শক্তি নির্গত না হয়, বরং আরো তোমাকে শক্তি দিতে হয়, বরং তোমাকে শক্তি দিতে হয়। এই জন্য গ্রুপ 18 এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। প্লাস হচ্ছে গ্রুপ 1, 2 যারা আছে, যারা শক্তিশালী ধাতু, এরাও সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, এই জন্য এদের ইলেকট্রন আসক্তির মান শূন্যের কাছাকাছি হয়, ইলেকট্রন আসক্তির মান শূন্যের কাছাকাছি হয়। তবে ইন জেনারেল আমাদের ইলেকট্রন আসক্তির ডেলএইচ এর মানটা হচ্ছে ঋণাত্মক, বিশেষ করে অধাতুদের ক্ষেত্রে। ওকে, এখন যেই অধাতুটা যত সহজে ইলেকট্রন গ্রহণ করে, মানে যার ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয়, যার ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয়, সে হচ্ছে তত ভালো জারক হয়। একটু খেয়াল করো, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যার আয়নীকরণ শক্তির মান যত কম হয়, সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করে, সে তত শক্তিশালী ধাতু হয়। এখন উল্টা কথা বলতেছি, যার ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয়, সে তত সহজে ইলেকট্রনটা কিন্তু গ্রহণ করে, মানে ইলেকট্রন গ্রহণ করলে তত বেশি শক্তি উৎপন্ন হয় এবং সে কিন্তু তত শক্তিশালী অধাতু হয়, বা সে তত শক্তিশালী জারক হয়। এই জন্য ইলেকট্রন আসক্তিকে অনেকে বলে জারকের নিয়ামক, অধাতুর নিয়ামক। আয়নীকরণ শক্তিটা ছিল ধাতুর নিয়ামক, ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আমাদের অধাতুর নিয়ামক। এখন এটা কি, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন গ্রুপ 17। তো গ্রুপ 17 কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনকে আমরা আলোচনায় আনলাম না। তো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমে, তাহলে ক্রমটা হওয়ার কথা এরকম, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের কম হওয়ার কথা, কিন্তু সরি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, কমে। তার মানে উল্টা লিখছি রে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, কমে।
তাহলে ক্রমটা এরকম হওয়ার কথা, ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, কারণ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমে। কিন্তু এখানে ব্যতিক্রমটা হয়, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি হয়, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি হয়। এবং তাহলে ক্লোরিনই হবে দুনিয়াতে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তিওয়ালা। কেন? কারণ ইলেকট্রন আসক্তি কি, গ্রুপ 18 তো এখানে আলোচনায় আসতেছে না, তাহলে সবার ডান দিকে উপরে গ্রুপ 18 বাদ, তাহলে গ্রুপ 17। গ্রুপ 17 সবার উপরে ছিল ফ্লোরিন, কিন্তু ফ্লোরিনের চেয়ে তো ক্লোরিনের বেশি, তার মানে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি দুনিয়াতে হচ্ছে ক্লোরিনের। তো ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা কেন হইল? আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p5, ফ্লোরিনের নিচে এই ক্লোরিন, তাহলে হবে 3s2 3p5। উভয় ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আছে 7টা করে, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে 2 নাম্বার শক্তি স্তরে 7টা, ফ্লোরিনের ক্ষেত্রে 3 নাম্বার শক্তি স্তরে 7টা। আমরা জানি 2 নাম্বারের চেয়ে 3 নাম্বার শক্তি স্তর হচ্ছে বড় জায়গায় 7টা ইলেকট্রন, আবার ছোট জায়গায় 7টা ইলেকট্রন। তার মানে ফ্লোরিনের ক্ষেত্রে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্বটা হচ্ছে বেশি। যখন ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে, অসীম থেকে যে ইলেকট্রনটা আসতেছে তার প্রতি আকর্ষণটা তুলনামূলকভাবে কমে যায়। এই জন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা যা হওয়ার কথা ছিল তার চেয়ে কিছুটা কম হয়। একইভাবে গ্রুপ 16 ক্ষেত্রে ও এসএসসি তে পড়ে, হ্যাঁ, গ্রুপ 16 যে আছে, এক্ষেত্রে আমাদের অক্সিজেনের সবার বেশি হওয়ার কথা, কিন্তু অক্সিজেনের বরং সবার কম হয়ে যায়, মানে ক্রমটা এটা হয়ে যায়। একই কারণ, অক্সিজেনের আকার ছোট, ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকার কারণে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। এখন আসো, অনেকে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই দুটাকে গোলায় ফেলে। তো এই দুটা হচ্ছে টোটালি আলাদা জিনিস, একটু বোঝার চেষ্টা করো। যেমন আজকে এই পরমাণুর আকার পড়াই দিকে তোমাদের বললাম, ধরো এটা হচ্ছে একটা সমযোজী অণু, ফর এক্সাম্পল এটা ধরো একটা সমযোজী অণু। তো আমাদের জানতে হয় সমযোজী বন্ধন মানে উভয় পরমাণু একটা করে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে এবং এটাকে সমানভাবে শেয়ার করে, মানে দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে থেকে দুইটা পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, ঠিক আছে। এবং ইলেকট্রনের শেয়ারটা সমযোজী বন্ধনে সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় যে একটা পরমাণুর দিকে একটু বেশি হেলে থাকে। মানে কাইন্ড অফ এরকম, এখানে যে দুইটা ইলেকট্রন, যার একটা হাইড্রোজেনের একটা ফ্লোরিনের, ব্যাপারটা এরকম মনে হয় যে হাইড্রোজেনের ইলেকট্রনটা ফ্লোরিন নিয়ে নিলে মাইনাস, যেহেতু ফুল নেয় না এই জন্য আংশিক মাইনাস, এবং হাইড্রোজেন আংশিক প্লাস হিসেবে থাকে। এবং আমরা বলে রাখি যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই ইলেকট্রনটাকে বলা হয় ইলেকট্রন জোড়। তাহলে সমযোজী অণুতে এই ইলেকট্রন জোড়কে একটা পরমাণু যে নিজের দিকে অধিকভাবে আকর্ষণ করে, এই আকর্ষণ করার ধর্মটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এবং এর ফলে কি হয়, নরমালি সমযোজী অণুতে এরকম প্লাস মাইনাস পুল বা মেরু তৈরি হওয়ার কথা না। এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এরকম দুইটা মেরু বা ডাইপুল তৈরি হয়। এই ডাইপুল তৈরির ঘটনাটাকে বলা হয় পোলারিটি, এবং এই সমযোজী অণুটাকে তখন বলা হয় পোলার সমযোজী অণু। এবং এই অণুর বৈশিষ্ট্য তখন সমযোজী না হয়ে আয়নিকের মতো হয়, কার মতো হয়? আয়নিকের মতো হয়। এবং এটার উপর ভিত্তি করে সমযোজী অণুকেও ভাগ করা যায়, ঠিক আছে। এই ক্লোরিন যেমন, দুইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? 0। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন 0 হয়, তখন সেটাকে অপোলার বা বিশুদ্ধ সমযোজী অণু বলা হয়। দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হইলে সেটাকে পোলার সমযোজী অণু বলা হয়। আর 1.7 এর চেয়ে বেশি হইলে সেটা অনেকটা আয়নিকের মতো কাজ করে। তো এখন কথা হচ্ছে, এই পরমাণুগুলার তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানবো কিভাবে? এই তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করেছেন বিজ্ঞানী পলিং, এবং মনে রাখা খুবই সহজ। লিথিয়ামেরটা মনে রাখবা 1, বাকিগুলো 0.5 করে যোগ করবা, 1.5 2 2.5 3 3.5 4। এবং দুনিয়াতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে আমাদের ফ্লোরিন 4, ঠিক আছে। নিয়নেরটা আসবে না, সে তো আর তড়িৎ ঋণাত্মক না। এর পাশাপাশি পর্যায়ে 3 এরটাও মনে রাখার চেষ্টা করবা, যেমন সোডিয়ামেরটা হচ্ছে 0.9, এরপরে আছে আমাদের কি ম্যাগনেসিয়াম, জাস্ট 3 করে যোগ করবা তাহলে 12 1.2, অ্যালুমিনিয়াম 1.5, জাস্ট 0.3 করে যোগ করবা। এছাড়া গ্রুপ 17 গুলা মুখস্থ করার চেষ্টা করবা। তো তড়িৎ ঋণাত্মকতার মানগুলা যদি তোমাদের মুখস্থ থাকে, তাহলে এইটা অ্যাপ্লাই করে বলতে পারবা কোন অণুটা, কোন সমযোজী অণুটা পোলার, কোন অণুটা অপোলার। ফর এক্সাম্পল ধরো আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড।
তো হাইড্রোজেনের হচ্ছে 2.1, হাইড্রোজেনের হচ্ছে 2.1, ফ্লুরিনের হচ্ছে 4, ক্লোরিনের 3.5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2.8। তাহলে এখন পার্থক্য করে কি দেখবা? পার্থক্য করে দেখবা যে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা সবচেয়ে বেশি হবে, তাহলে এটা হবে সবচেয়ে বেশি পোলার, এটা হবে সবচেয়ে কম পোলার। তাহলে এরকম প্রশ্ন আসবে কোনটা পোলার সমযোজী অণু, দেখবা পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয় তখন সেটা পোলার হবে। আর কোনটা বেশি পোলার, দেখবা যেটাতে পার্থক্য বেশি আছে সেটা হচ্ছে বেশি পোলার। কোনটা অপোলার, যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে অপোলার হবে। ওকে, দেখা গেছে যে দুনিয়াতে সবচেয়ে বেশি পোলার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটু মনে রাখবা যে দুনিয়াতে সবচেয়ে বেশি পোলার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, দুনিয়াতে সবচেয়ে বেশি পোলার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এর পাশাপাশি মুখস্থ করবা যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হইলে আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট থাকে। মেডিকেলের জন্য মুখস্থ করা লাগবে, ভার্সিটির জন্য হয়তো বা এত মুখস্থ জিনিস নাও আসতে পারে।